নীলকমল মারা গেছে। তার মরার সময় মন্দিরের চাতালে তাকে ঘিরে ছিল কয়েকজন অচেনা পুরুষ। তার মধ্যে একজন সাদা চামড়ার, একজন কালো চামড়ার, একজন মঙ্গলয়েড আর একজন রেড ইন্ডিয়ান। মন্দিরের চাতালে হত্যার পর তারা তাকে চাষের ক্ষেতে ফেলে রেখে যায়। সুখদেইর কাল্টের মানুষজন খুব প্রয়োজন ছাড়া আলাদা আলাদা থাকতেই বেশি পছন্দ করে, কারণ তাদের জীবনের প্রধান লক্ষ্যই হল মানব সঙ্গ ত্যাগ করে পশু সঙ্গ করা। তাতে তারা মনে করে প্রকৃতির আরও বেশি কাছাকাছি থাকা যায়। তাই তাদের একসঙ্গে করার মতো প্রায় কোনো রিচুয়ালই নেই। চলার পথে তারা তাদের মতো কাউকে খুঁজে পেলে চেষ্টা করে তার মধ্যে এই কাল্টের বীজটা ভালোভাবে পুঁতে দিতে। কাজের জীবনের বাইরে বাকি সময়টা এরা নিজেদেরকে নিজেদের ঘরের মধ্যে আটকে রাখতেই পছন্দ করে। আর থাকে ঘর ভরা বিভিন্ন রকমের অদ্ভুত পোষ্যের দল। শুধু বছরের একটা সময় এরা একা একা ঘুরতে বের হয়। তখনই হয় একে অপরের সাথে পরিচয়। পৃথিবীর সব থেকে সংখ্যালঘু এবং গোপন কাল্ট এই সুখদেইর। যতটুকু জানা যায়, ক্লিওপেট্রার কয়েকজন দাস প্রথম এই কাল্টের অংশ হয় এবং ক্লিওপেট্রা আত্মহত্যা করার সময় যে সাপকে তার মুখের কাছে নিয়ে এসেছিল, সেই সাপকেই তারা বেছে নেয় তাদের চিহ্ন হিসেবে। এর ভিতরে থাকা হিংস্র অনেকটা কাকের মতো দেখতে পাখিটা কোথা থেকে বা কেন এসেছে তা জানা যায় না। ইন্টারনেট যুগের আগে এরা বছরে একবার মাত্র মিলিত হতো। এদের লক্ষ্য যত বেশি সদ্যজাত শিশুকে চুরি করে জঙ্গলে পশুদের বাচ্চাদের সাথে মিশিয়ে দেওয়া। টারজান বা মুগলির আসল গল্প আমাদেরকে কখনোই বলা হয় না। ডাক্তার আর গবেষকদের একটা বিরাট অংশ এই কাল্টের সদস্য। তবে সব মেয়েরা যে তাদের নিজেদের সন্তানকে জঙ্গলে বা নির্জন এলাকায় কোনো পশুদের দলের মধ্যে ছাড়তে গিয়ে আত্মহত্যা করবেই তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের জীবন প্রকৃতির কাছে উৎসর্গ করে তার সন্তানের দীর্ঘায়ু কামনা করে। শেষ দিন সূর্যাস্তের পর ছেলেমেয়ের দল যখন খেলে ফিরে হাত মুখ ধুয়ে সন্ধ্যের টিফিন করে পড়তে বসছিল, নীলকমল তখন থানার পিছনে বসে বসে জঙ্গল দেখছিল। কেন সে জানে না। তার মা শুধু স্বপ্নে দেখা দিয়ে তাকে বলেছে জঙ্গলের ভিতর থেকে তার জন্য বিপদ বেরিয়ে আসবে। সে যে তার স্বপ্নে তার মাকেই দেখে কিনা তা সে সঠিক জানে না, কারণ মাকে সে অনেক দিন হলো ভুলে গেছে। তবু স্বপ্নে দেখা সেই রাজকন্যাকে নিজের মা মনে করতে নীলকমলের বেশ লাগে। সন্ধ্যের পর আরতি শেষে মোহিতলাল আর তার বউ অহল্যা মন্দির বন্ধ করে বাড়ি চলে গেলে গ্রামের এদিকটায় সচরাচর কেউ আসে না। রাতের বেলায় আজ অবশ্য মোহিতলালের ঘরেই খেতে গেল নীলকমল। দুধ, ভাত, নতুন গুড়ের পাটালি আর কলা দিয়ে এক থালা বিড়াল ডিঙানো ভাত খেয়ে নীলকমল মন্দিরের চাতালে ফিরে এলো। এই সময়টাতে মাঝে মাঝে খুনি এসে তার পাশে কিছুক্ষণ বসে ঘণ্টাখানেক গল্প করে যায়। তার লাল হাতি আঁকা ঝোলা থেকে সাদা দোমড়ানো টিফিন বক্সটা বের করে সেখান থেকে বের করে আনে ঘরে ভাজা ঝালঝাল কচুর চিপস। তারপর তারা দেশ, দুনিয়া আর ফুলকেতুর মানুষজন নিয়ে গল্পগাছা করে। খুনি হয়তো জিজ্ঞেস করল, কি রে নীলকমল, দেশের খবর কি? নীলকমল উত্তর দিল, ভালো, খুব ভালো। খুব ভালো কেমনে বলিস রে নীলকমল? আমার তো সারাক্ষণ অশ্বের ব্যথা থেকে থেকে চাগার দেয়। রায়বাড়িতে সেদিন শখ করে 18খানা পাঁঠার টুকরো খেলাম, ব্যাস, তারপর 3 রাত্রি পিছন উল্টে পড়ে থাকতে হল। আচ্ছা, এই জাহানারার বড় মেয়েটা নাকি ওই যে মর্জিনা, ওর সাথে পালেদের বাড়ির ছোট ছেলেটার একটু মাখামাখি শুরু হয়েছে? বলি, তুই হলি গিয়ে লোকের বাড়ির ঝি আর সে হলো গিয়ে বড় লোকের বকাটে ছোকরা। বলি, তোদের তেলে জলে কি কখনো মিশ খায়? কিরে নীলকমল, কি বলিস? নীলকমল কিছুই বলতে পারে না, খালি ফ্যাল ফ্যাল করে খুনির দিকে নিষ্পাপ দৃষ্টিতে চেয়ে থাকে। খুনি আবার বলতে থাকে, কি রে হেরা, চুপ মেরে গেলি যে? তোরও কি মর্জিনায় মন মজেস নাই? হ্যাঁ? এবার নীলকমল দাঁত বের করে নিষ্পাপ হেসে ফেলে আর বলতে থাকে, মর্জিনা, 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 মর্জিনা। বাবা, মর্জিনার কথায় হাসি যে আর ধরতেন না। তারপর শুরু হয় এক দীর্ঘ নীরবতা, আর সেই সাথে অবিরাম ক্লান্তিহীন ঝিঁঝির ডাক। খুনি প্যান্টের ভিতর থেকে বিড়ি বের করে ধরায়।
তারপর একসময় খুনি নীলকমলকে জিজ্ঞেস করে, নীলকমল বাপ আমার, আজকাল থানার পিছনে জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখিস? হ্যাঁ, কি ভাবিস? সাথে সাথে নীলকমলের হাসি মাখা মুখখানা অন্ধকার হয়ে এতটুকু হয়ে যায়। অনেক কষ্টে শুধু এইটুকুই বলতে পারে, মায়ের লোক মারবে, মা বলেছে। দূর পাগল, তোর আবার মা কোথা থেকে আসবে? তোর মা তো সেই কবেই মরে ভূত হয়ে গেছে। বেঁচে আছে তো আমার মা, সারা দিন রাত আমার হাড় মাস সব জ্বালিয়ে খাচ্ছে। একদণ্ড যদি আমাকে একটু শান্তি দেয়। শালির জন্যে আমি বিয়েটাও ঠিকমতো করে উঠতে পারছি না। নীলকমল কিছু উত্তর দিতে পারে না। তার খালি অজানা মা জিনিসটার জন্য বড় কষ্ট হয়। খুনি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তাকে আবার শিকারের খোঁজে বেরোতে হয়। রক্তের টান তো এখন আর খালি ভরা পূর্ণিমায় আটকে নেই। আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ছে অমাবস্যা থেকে একাদশী হয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। সূর্য ডুবে যাওয়ার পর প্রতিটি সন্ধে থেকে রাত। তার ভিতরটা যে কি ভীষণ আনচান করা শুরু হয়, তা যদি কেউ একটিবারের জন্য বুঝত। খুনি যাদের মারে তাদের জন্য বেশ মায়াই হয় তার। ওই জন্যই তো হলুদ গোলাপ দিয়ে তাদের সাজানোর এত আয়োজন। খুনি চলে যাওয়ার পর শেষ রাতে সুখদেইর কাল্টের পৃথিবীর 4 প্রান্ত থেকে জঙ্গলের ভিতর জড়ো হওয়া 4 জন ফুলকেতু গ্রামের মন্দিরের চাতালে এসে দাঁড়ালো। সেখানে তখন নিষ্পাপ নীলকমল ঘুমিয়ে আছে। যে নীলকমলের ভাগ্যে লেখা ছিল সুখদেইর কাল্টের পরীক্ষা নিরীক্ষার গিনিপিগ হওয়ার সুযোগ, সেই নাকি মানুষদের সাথে মিশে আছে, বেঁচে আছে। তারা আর দেরি করল না নীলকমলকে হত্যা করতে। যেদিন রাতে নীলকমল খুন হয় সেদিন সন্ধেবেলাতেই ইন্সপেক্টর সাবর্ণকুমার মণ্ডল জঙ্গলে রামানুজ তিওয়ারির সাথে দেখা করতে যায়। তাকে সেই সিমেন্ট কোম্পানির মালিক সম্পর্কে বিশদে জানতে হবে, যার লোকেরা সারা ফুলকেতু গ্রামকে তছনছ করে গেছে। তাকে সাবর্ণ এত সহজে ছেড়ে দেবে না। কিন্তু জঙ্গলে ঢোকার মুখে তার পথ আগলে দাঁড়ালো জৈবন রতন সুন্দরীর ভূত।